আওয়ামী লীগ, ব্যাড আওয়ামী লীগ, গুড আওয়ামী লীগ? আপনি যে কথা বলছেন সেই প্রশ্ন আমারও, যে ভালো আওয়ামী লীগ মানে কি, ভালো আওয়ামী লীগ মানে কি? আপনি যার নাম বলছেন ভালো আওয়ামী লীগ হবে, সে গত 3টি নির্বাচনে ভোটারবিহীন, রাতের ভোটার নির্বাচনেও সে এমপি ছিল, আর ভোটারবিহীন নির্বাচনেও সে এমপি ছিল। যার কোনো যোগ্যতা ছিল না তাকে আপনি স্পিকার বানিয়ে দিয়েছেন, তাকে এনে আপনি এখন বলবেন যে সে ভালো আওয়ামী লীগ? সে তো ভোটারবিহীন নির্বাচনের ফসল, প্রোডাক্ট। সে তো রাতে ভোটের নির্বাচনের প্রোডাক্ট। তো তাহলে তাকে আপনি ভালো আওয়ামী লীগ কিসে বলবেন? আর এই ভালো আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, এটা কে বলছে? আওয়ামী লীগ বলেছে যে আমাদের এই লোকগুলো ভালো আর এই লোকগুলো খারাপ? তৃতীয় কোনো পক্ষ যদি সামনে এনে বলে যে এই যে ভালো আওয়ামী লীগ, ওটা তো দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এখানে ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ বলে কিছু নাই। আওয়ামী লীগ আওয়ামী লীগই, একটা ফ্যাসিস্ট শক্তি। 16 বছর দেশের ক্ষমতা দখল করেছিল। শেষ করছি আমি। সেই আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, দেশের মানুষ, যেটা মাহফুজ আলম যেটা বলেছেন, দাঁড়াতে দেয়া হবে না। কোন আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না? ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দাঁড়াতে হবে না। গুণ খুন যে করেছে সেই আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না। বিচার হবে, বিচার প্রক্রিয়া শেষ হবে, সম্পন্ন হবে, অথবা বিচারের প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেও কিছু হবে, কিছু হবে না। সে তারপরে গিয়ে আওয়ামী লীগ যদি বলে যে আমি রাজনীতি করব, এই হচ্ছে আমার লোক, বা আওয়ামী লীগের পক্ষ থেকে যদি বলা হয় যাদের বিচার হয়েছে, যাদের শাস্তি হয়েছে, যারা খালাস পেয়েছে, তারা আর কোথাও নাই, তো তখন দেখা যাবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না। শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে। যে দুই নেতার কথা আপনি রেফারেন্স দিলেন, দুইজনের কথা নতুন কিছু না। এর আগেও তারা বেশ কিছুদিন থেকেই এই কথাটা বলছে। এটা কিন্তু সরকারও বলছে যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি পাশাপাশি চলছে। এবং আমাদের সরকার প্রধানের পক্ষ থেকে তো একাধিকবার বলাই হয়েছে যে হয় ডিসেম্বরের মধ্যে হবে যদি কম সংস্কার হয়, আর যদি বেশি সংস্কারের ব্যাপারে সবাই একমত হয় তাহলে জুনের মধ্যে হবে। সেটি তো উনি আগে বলেছেন। তো সংস্কার এবং নির্বাচন তো পাশাপাশি চলছে, এবং ইলেকশন কমিশন কিন্তু একাধিকবার চিফ ইলেকশন কমিশনার বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার যে একটা টাইম ফ্রেম যিনি বলেছেন সেটাকে ধরে আমরা আগাচ্ছি। তো আমি তো দেখছি যে সংস্কারের প্রক্রিয়া তো চলছেই। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বিভিন্ন দলের কাছে যে সমস্ত সুপারিশমালা পাঠানো হয়েছিল সেটার জবাব পলিটিক্যাল পার্টিগুলি দিয়েছে, এবং অলরেডি সেটা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। তো সংস্কারের কার্যক্রমও চলছে, ইলেকশনের কথাবার্তাও হচ্ছে, প্রস্তুতিও ইলেকশন কমিশন নিচ্ছে। সেদিক থেকে তো ঠিকই আছে। এখন দেখতে হবে যে সংস্কারের মূল আলোচনা যখন শুরু হবে, বড় দলগুলো বিশেষ করে বিএনপি, যারা আপনার বেশ কিছু সংস্কার প্রস্তাবের ব্যাপারে, মৌলিক কিছু সংস্কারের ব্যাপারে তাদের বিরোধিতা করেছে এবং লিখিতভাবে তারা সেটা জমা দিয়েছেন, তাদের সঙ্গে যখন আলোচনা হবে তখন আসলে বোঝা যাবে যে আমরা কি কতটুকু সংস্কারের ব্যাপারে একমত হতে পারছি। চিফ অ্যাডভাইজার সাহেব কিন্তু বলেছেন যে যেটুকুর ব্যাপারে আমাদের মধ্যে আমরা একমত হতে পারবো সেটুকুই আমরা আপাতত করব, বাকিটা পরেরটা পরে হবে। সেদিক থেকে আমি কোনো সমস্যা দেখছি না। তবে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের কথা যেটা বললেন, সেটি তাদের একটা উদ্বেগ আছে যে বিশেষ করে নতুন দলের নেতাদের যে বক্তব্য, তারা এরকম বলছেন কেউ একজন তো একবার সারজিস আলম তো বলেই দিয়েছিলেন একদিন যে বিচার এবং শেখ হাসিনার ফাঁসির কাষ্ঠে না দাঁড় করানো পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা চিন্তাও না করেন। এটি ধরেন আমি যদি বলেও থাকি যে আবেগের বশে বলেছেন, কিন্তু দলের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা বিচারের গণহত্যার দায়ে যে সমস্ত মামলা হয়েছে বা নানান অভিযোগে যে সমস্ত মামলা হয়েছে যাদের বিরুদ্ধে, তাদের বিচারের একটা দৃশ্যমান বিচার না শুরু হওয়া পর্যন্ত। এবং আরেকটা বড় দাবি আছে কিন্তু তাদের, যেটা আজকে আমাদের মাহফুজ আলম সাহেব তিনিও বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই সমস্ত দাবির কারণে যেটার ব্যাপারে বিএনপি যেটুকু বলেছে তাতে তাদের দাবি দেওয়ার সঙ্গে পুরোপুরি বিএনপি একমত না মনে হচ্ছে। তো এইটা নিয়ে যে একটা জটিলতা তৈরি হতে পারে সেরকম ধারণা করে বা সেরকম আশঙ্কা করেই হয়তো আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলছেন যে নির্বাচন পেছানোর একটা চেষ্টা বা ষড়যন্ত্র তিনি বলছেন। আরেকটা জিনিস দেখেন যে অনলাইনে আবার আমরা কিছু তৎপরতা দেখতে পাচ্ছি যে না, এই সরকারই যেন ডক্টর ইউনূসই যেন 5 বছর থাকেন দায়িত্বে, এরকম কিছু অনলাইন ক্যাম্পেইন চলছে। সেগুলোকেও তারা হয়তো মনে করছেন যে তাদের দৃষ্টিতে এটা একটা কনস্পিরেসির চেষ্টা। তো
তো যাই হোক, সবই রাজনৈতিক কথাবার্তা। আমরা একটু গোলাম মুর্তজার কাছে যাই। রেজওয়ানুল হক রাজা যেমনটি জটিলতার কথা বলছিলেন, রেজওয়ানুল হক রাজা, এবং আমি আমির খসরু মাহমুদের যে স্টেটমেন্টটা, যে একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে, এগুলো আসলে রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক বক্তব্য কি? রাজনৈতিক বক্তব্য এটাই যে পরস্পরকে কখনো কখনো অনেক বড়ভাবে আক্রমণ করে কথা, আর কখনো কখনো ভদ্রস্থভাবে রাজনীতি দিয়ে বক্তব্য পাল্টা বক্তব্য দিয়ে একজন আরেকজনের সঙ্গে একটু এগিয়ে থাকার একটা চেষ্টা। তা আমি এই বিষয়গুলোকে সেইভাবে দেখি, এর চেয়ে বড়ভাবে দেখি না। সামনে জটিলতা তৈরি হতে পারে কিনা, বা কোনো একটি শক্তি অনেক দিন পর্যন্ত নির্বাচনকে দীর্ঘায়িত করে ক্ষমতায় থাকতে চায় কিনা, একটি যে জটিলতা তৈরি হতে পারে কিনা। দেখেন, বাংলাদেশে গত 3টি নির্বাচন কোনো নির্বাচন হয়নি। 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। যে ছেলেটি প্রথমবার ভোটার হয়েছিল 2010 সালে, সে 2024 সাল পর্যন্ত ভোট দিতে পারেনি। তার বয়স এখন কত? 30 বছরের অধিক। সে কখনো ভোট দেয়নি। তো এই যে ভোটের দেওয়ার যে মানুষের ভেতরে যে একটা আগ্রহ আছে, সে একটা ভোট দিতে চায়, সেই কারণে নির্বাচনটা দ্রুত দেওয়ার বা প্রত্যাশিত ডিসেম্বর বা প্রধান উপদেষ্টার যে বক্তব্য প্রথমার্ধের মধ্যে 2026-এর, তো সেই কারণে একটা চাওয়া আছে, এটা একটা ব্যাপার আছে। সেই নির্বাচনটিকে কেন্দ্র করে পক্ষ প্রতিপক্ষ যে সমস্ত শক্তি আছে, সেই সমস্ত শক্তির মধ্যে পাল্টা বক্তব্য থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। জটিলতার কথা যেটি বলছি রাজনৈতিক জটিলতা বলতে যদি পাল্টা বক্তব্য, কথার যুদ্ধ, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সামনে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে সেইটা তত বাড়বে। এটার মধ্যেও আমি কোনো খারাপ কিছু দেখি না। রাজনীতি তো থাকবেই। নতুন রাজনৈতিক দল, শিক্ষার্থীদের যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা একটি রাজনৈতিক দল করেছে। অবশ্যই তারা ভালো করতে চায় রাজনীতিতে, অবশ্যই তারা ক্ষমতায় যেতে চায়, অবশ্যই তারা ক্ষমতায় থাকতে চায়। এর মধ্যে তো কোনো দোষের কিছু নাই, তারা তো রাজনীতি করে মানুষের কাছে যাবে। আবার একই রকমভাবে বিএনপি বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটিকে আওয়ামী লীগ মাঠে দাঁড়াতে দেয়নি, লক্ষ লক্ষ মামলা দিয়ে তাদেরকে দৌড়ের উপরে রেখেছে। সেই রাজনৈতিক দলটি এখন দ্রুত নির্বাচন চাইবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে বা ক্ষমতায় যাবে, সেটাও খুব স্বাভাবিক একটা ব্যাপার। সুতরাং এই পুরো ব্যাপারটার মধ্যে আমি ওইভাবে তেমন কোনো জটিলতা দেখি না, এটা একটা। আর দীর্ঘায়িত করে ক্ষমতায় থাকা, বা রাজা ভাই যে কথাটি বললেন যে অন্য আর একটা আলোচনা আছে যে এই সরকার আরও লম্বা সময় থাকবে, অনলাইনে যে প্রচারণাটা আছে, কেউ কেউ বলছেন ডক্টর ইউনূস আগামী 5 বছর থাকুন, আপনি থাকুন বা তাকে রাখা হোক। এই আলোচনাটার কারণটা কি? এটা রাজনীতির আলোচনা, মানুষের আলোচনা। হয়তো কেউ পক্ষ এখানে থেকে সেই আলোচনাটাকে এগিয়ে নিতে পারে, কিন্তু আলোচনা। দেখেন, যখন দায়িত্ব নিয়েছে এই সরকার, একটা ভঙ্গুর অবস্থার মধ্যে, আমি পুরনো কথা আর বলি না, সেই অবস্থার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল, সাধারণ জনমানুষ দাবি দেওয়াকে কেন্দ্র করে শহরের মানুষ যানজট ইত্যাদি ইত্যাদি কারণে একেবারে ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বিস্ময়করভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমি আগে বললাম জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এসেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে না আসলেও ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। আগের সেই আতঙ্ক আর মানুষের মধ্যে নাই, খুব বড় অগ্রগতি। আন্তর্জাতিক অঙ্গনে আমরা এতদিন ধরে যেটা জানতাম যে আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমরা আন্তর্জাতিক অঙ্গন নিয়ে ইউনূসের কথা বলবো। একটা বিরতির সময় হচ্ছে, আমরা একটু বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজওয়ানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা, বিরতির আগে আপনি বলছিলেন ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল এরিনার অ্যাকসেপ্টেন্স নিয়ে। না, আমি ওইটার কথাটা বলছিলাম এই কারণে যে ডক্টর ইউনূস দেশের ভেতরে অনেকগুলো জিনিসকে দৃশ্যমান করেছেন যে তার সরকার কাজ করছে। আগে পর্যন্ত একটা অবস্থা ছিল যে সরকার কাজ করছে না বা সরকার কাজ করতে পারছে না, 250-র উপরে আন্দোলন হয়েছে এই সরকারের উপরে, ঠিকমতো দাঁড়াতেই পারেনি, কাজই করতে পারেনি। সেরকম একটা জায়গার থেকে আমি বলছিলাম যে এই রমজান মাসে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে, রাস্তা মানুষের যাতায়াতটা খুবই চমৎকার পরিবেশে হয়েছে, সব কয়টি পরিবহন ভালো ঠিকমতো চলেছে। এই রকম একটা জায়গাতে দাঁড়িয়ে
যখন আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূস একটু ঘোরা শুরু করেছেন, তখন দেখা যাচ্ছে যে সবগুলো জায়গার থেকে তিনি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন পাচ্ছেন, সহায়তার আশ্বাস পাচ্ছেন, দেশের ভেতরের দৃশ্যমান হচ্ছে পরিস্থিতির উন্নতি, আন্তর্জাতিক অঙ্গনের যে ডক্টর ইউনূসের অবস্থান সেটা মানুষের কাছে দৃশ্যমান হচ্ছে। এইরকম একটা জায়গাতে দেশের যে আর্থিক খাতে লুটপাট, বিগত শেখ হাসিনা সরকার কি করেছিল, দুটি জায়গা বাংলাদেশে ধ্বংস করে দিয়ে গেছে সবচেয়ে বড়ভাবে। একটি হচ্ছে বাংলাদেশের আর্থিক সেক্টর, আরেকটি হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা নির্বাচনী ব্যবস্থা। আর্থিক সেক্টর ধ্বংস করে দিয়ে যাওয়া যে আর্থিক সেক্টর, লুটপাট করার যে আর্থিক সেক্টর, এই সরকার ক্ষমতায় এসে সেটা বন্ধ করেছে। কমপক্ষে $25 বিলিয়ন ফিরিয়ে আনার জন্যে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেষ্টা করছেন, সারা পৃথিবীতে দৌড়ঝাঁপ করছেন। কতখানি পারবেন আমি জানি না, কিন্তু একটা চেষ্টা করছেন তিনি, তার সর্বোচ্চটা দিয়ে ডক্টর ইউনূসের ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে। তো এই সমস্ত ইতিবাচক বিষয় যখন দেশের মানুষের কাছে দৃশ্যমান হচ্ছে, তখন মানুষের ভেতরের একটা প্রতিক্রিয়া আছে, বা সেটাই দৃশ্যমান হচ্ছে যে তাহলে ডক্টর ইউনূস তো ভালো, তাহলে তিনি অনেক দিন থাকেন। কিন্তু আমি বলছি না যে এই সমস্ত কারণেই নির্বাচন ছাড়া ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে। আমি চাই, বা আমার যে অবস্থান, অবশ্যই এদেশে একটা নির্বাচন হতে হবে, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে ভোট দেবে তারা সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। তবে তার আগে অবশ্যই মাফিয়া চক্র, মাহফুজ আলম যে কথাটা বলেছেন যে মাফিয়া চক্র, শেখ হাসিনার যে খুনি চক্র, গুম খুনের, যেটা অবশ্যই তাদের বিচার হতে হবে। ছাত্র জনতাকে জাতিসংঘের হিসাব অনুযায়ী তো কমপক্ষে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডগুলোর বিচার দৃশ্যমান হতে হবে। এই বিচার প্রক্রিয়া যদি দৃশ্যমান না হয়, মিনিমাম একটা সংস্কার যদি না হয়, তাহলে দেশের জনমানুষ একই সঙ্গে যেমন ভোট দিতে চান, আমি আগে বলেছি যে মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের ভেতরে যেমন ভোট দেওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা আছে, একই সঙ্গে মানুষের ভেতরে এই পতিত মাফিয়া চক্র, স্বৈরাচার চক্র, দানবীয় ফ্যাসিস্ট চক্র, এই চক্রের বিচারও দেশের মানুষের প্রত্যাশিত। সুতরাং এই বিচার এবং সংস্কার, এই দুটি বিষয়ই নির্বাচনের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ। যেহেতু ডক্টর ইউনূস দৃশ্যমানভাবে অনেক কাজ করছেন বলে এখন দেশের মানুষের কাছে মনে হচ্ছে, সেই কারণে এই দাবিটি আসছে। বাট অবশ্যই একটি নির্বাচন হতে হবে। সেই নির্বাচনটি ডিসেম্বরে হবে, না জুনে হবে, না মার্চে হবে, না ফেব্রুয়ারিতে হবে, সেটা রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবেন। তবে আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দলেরই অহেতুক কোনো জটিলতা তৈরি করা, সেটা নতুন রাজনৈতিক দল হোক। আরেকটা প্রশ্ন রাখতে চাই, আজকে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে কোনো ফ্যাসিস্টকে আর এই দেশে অ্যাডজাস্ট করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ কি? হোয়াট ইজ ব্যাড আওয়ামী লীগ, গুড আওয়ামী লীগ? এই যে একটা কথা হচ্ছে রিফাইন্ড